ফ্লোরিডায় আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা, ১ বছরে ৮৫,০০০-এরও বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনের গাজায় ৬০ দিনে ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল, হত্যা করেছে ৩৭৭ জন ফিলিস্তিনিকে। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ, আইন লঙ্ঘন করলে প্ল্যাটফর্মগুলোকে জরিমানা দিতে হবে। ইউরোপে আটকে থাকা রাশিয়ায় প্রায় ১০০ বিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ, ইউক্রেনকে সহায়তা দিতে বৈঠক। ন্যাটোতে ইউক্রেনকে দেখতে চাচ্ছে না আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার সবচেয়ে প্রিয় শব্দ হলো ট্যারিফ বা শুল্ক। মঙ্গলবার পেনসিলভেনিয়ার মাউন্ট পোকোনোতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অভিধানের যে কোনো শব্দের চেয়ে তিনি এটিকে বেশি ভালোবাসেন। প্রসঙ্গত, চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প ১৮৫টি দেশ এবং অঞ্চল থেকে আমদানিকৃত পণ্যের উপর ১০% থেকে ৪৯% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। ৫ এপ্রিল থেকে সর্বজনীন ১০% শুল্ক কার্যকর হয়। ৯ এপ্রিল থেকে আলাদাভাবে বিভিন্ন দেশের উপর শুল্ক নির্ধারণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি গ্রুপ আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিল কেয়ারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেসেন্টিস। সোমবার এক্সে প্রকাশিত এক নির্বাহী আদেশে কেয়ারের বিরুদ্ধে তিনি এ নির্দেশনা জারি করেন। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও একই তকমা দেয়া হয়। এদিকে প্রাদেশিক সরকার সন্ত্রাসী তকমা দিলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কেয়ার বা মুসলিম ব্রাদারহুড কোনোটিকেই বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি। গভর্নরের ঘোষণার পর ইমেল বিবৃতিতে কেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, গভর্নর ডেসেন্টিসের অসাংবিধানিক ও মানহানিকর ঘোষণার বিরুদ্ধে তারা মামলা করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১ বছরেরও কম সময়ের মধ্যে ৮৫,০০০-এর বেশি মার্কিন ভিসা বাতিল করেছে। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে CNN জানিয়েছে, জানুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন এই ভিসাগুলো বাতিল করেছে। ভিসা বাতিলের এই সংখ্যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময়ে গত বছরের সংখ্যার দ্বিগুণের চেয়েও বেশি। প্রায় অর্ধেক ভিসা বাতিল করা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, আক্রমণ এবং চুরির মতো অপরাধের কারণে। যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা H-1B দেওয়ার আগে আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টও যাচাই বাছাইয়ের নতুন নিয়ম চালু করেছে দেশটি। এ কারণে H-1B ভিসার জন্য আবেদনকারী ভারতীয়রা জটিলতায় পড়েছেন। অনেকের সাক্ষাৎকার আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতে মার্কিন দূতাবাস গতকাল মঙ্গলবার রাতে এক বার্তায় জানিয়েছে, ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য নতুন তারিখ জানানো হবে। নতুন তারিখ জানার পরও কেউ পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারের দিনে কনসুলেটে গেলে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হতাহত দুজনই শিক্ষার্থী, কিন্তু যাকে গ্রেফতার করা হয়েছে তিনি শিক্ষার্থী নন। ঘটনা ঘটানো হয়েছে আবাসিক এক ডরমেটরির বাইরে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই জানায়নি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোকোয়া শহরে চলমান একটি গাড়ির ওপর ছোট একটি উড়োজাহাজ আছড়ে পড়েছে। সোমবার সন্ধ্যায় I-19 মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির ওপর বিমানটি আছড়ে পড়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা AFP-কে জানিয়েছেন, ইঞ্জিনের সমস্যার কারণে জরুরি অবতরণের সময় বিমানটি 57 বছর বয়সী এক নারী চালিত একটি টয়োটা ক্যামরি গাড়ির ওপর আছড়ে পড়ে। যে নারী গাড়ি চালাচ্ছিলেন তিনি সামান্য আহত হয়েছেন। বিমানটিতে চালক ও একজন যাত্রী ছিলেন, তারা অক্ষতই আছেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ৬০ দিনে ইসরায়েল ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলের এই অপতৎপরতা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধবিরতির শর্ত এবং মানবিক বিধানগুলোকে ইচ্ছাকৃতভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ৩৭৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯৮৭ জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। এর মধ্যে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সী শিশু কিশোরেরা এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউবের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না। আইনটি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার ১৬ বছরের কম বয়সীদের লাখো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এ আইন প্রণয়নের ঘোষণা দিয়েছিলেন। পরে পার্লামেন্টে পাশ হয়। আইন লঙ্ঘন করলে শিশু কিশোরদের কোনো শাস্তি দেওয়া হবে না, তবে প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ ৪,৪৯,০০,০০০ অস্ট্রেলিয়ান ডলার, যা ৩,৩০,০০,০০০ মার্কিন ডলারের সমপরিমাণ জরিমানা দিতে হবে। ইউরোপে আটকে থাকা রাশিয়ার প্রায় ১০০ বিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ ইউক্রেনকে সহায়তা হিসেবে দেওয়ার ব্যাপারে অগ্রগতি হয়েছে, এমনই দাবি করেছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় আশা করছে কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে একটি চুক্তি হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, সোমবার লন্ডনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বৈঠকে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখা এবং রাশিয়ার উপর চাপ বাড়ানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, আপাতত ন্যাটো জোটে ইউক্রেনের যোগদানের কোনো সম্ভাবনাই নেই। মঙ্গলবার ইউক্রেনীয় সংবাদ ওয়েবসাইট স্ট্রানা জানিয়েছে, জেলেনস্কি বলেছেন তারা ন্যাটোতে যোগ দিতে চান, এটা তাদের ন্যায্য অধিকার, কিন্তু যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ এখনও ইউক্রেনকে জোটে দেখতে চাচ্ছে না। রাশিয়াও ইউক্রেনকে সেখানে কখনোই দেখতে চাইবে না। জেলেনস্কি আরও জানিয়েছেন, আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে ইউক্রেনের নির্বাচন প্রস্তুতি নেওয়া হতে পারে। জাপানের চারপাশে রাশিয়া ও চীনের বোমারু বিমান টহল দিয়েছে। টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলাকালেই এমন ঘটনা পর্যবেক্ষণ করতে যুদ্ধবিমান উড়িয়েছে জাপান। মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দুটি TU-95 পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে দুটি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে তারা প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে। পরে 4টি চীনা J-16 বোমারু বিমানও এই বহরের সঙ্গে যোগ দেয়। প্রতিক্রিয়া জাপানের যুদ্ধ বিমানগুলো আকাশসীমা শনাক্তকরণ করেছে, প্রতিরক্ষার নিয়ম মেনে চলেছে। বিতর্কিত সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া তৃতীয় দিনের মতো সংঘাত করছে। লড়াইয়ে ইতিমধ্যে দুই দেশের ১৩ জন মারা গেছেন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের হামলায় সে দেশের ৯ জন বেসামরিক নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছেন। থাই কর্মকর্তারা বলছে তাদের ৪ সেনা নিহত ও ৬৮ জন আহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, এশীয় দুই প্রতিবেশীর এই সংঘাত থামাতে তিনি আগামীকাল ফোন করে নেতাদের সঙ্গে কথা বলবেন। তার মধ্যস্থতাতেই গত জুলাইয়ে দুই দেশ ৫ দিনের লড়াই শেষে যুদ্ধবিরতি করেছিল। ২০২৫ সাল বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণতম বছর হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বিজ্ঞানীরা মঙ্গলবার এমনই আভাস দিয়েছেন। C3S মাসিক বুলেটিনে বলেছে, চলতি বছরেও বৈশ্বিক গড় তাপমাত্রা বাড়ার হার ১৮৫০ থেকে ১৯০০ সালের চেয়েও ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এর মাধ্যমে প্রথমবারের মতো টানা ৩ বছর এমন প্রবণতা দেখা যাবে। C3S এর জলবায়ু কৌশল বিষয়ক প্রধান সামান্থা বার্জেস বলেছেন, বোঝা যাচ্ছে যে দ্রুত জলবায়ুর পরিবর্তন হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সাল ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর। চলতি বছর শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো বুধবার অসলোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে পুরস্কার নেবেন না। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিশ্চিয়ান বার্কহারভিকেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মাচাদোর বর্তমান অবস্থান তারা জানেন না। উল্লেখ্য, ভেনেজুয়েলার নিকোলো মাদুরো সরকারের আরোপ করা ১ দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে মাচাদো এ পুরস্কার গ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। ৫৮ বছর বয়সী মাচাদো ১ বছরেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলার আত্মগোপনে আছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।